আচ্ছা, আমরা এই অংশটা দেখছিলাম, হ্যাঁ, যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, এইটা দেখার পর রিলেটিভ প্রোনাউন দেখেছিলাম আমরা। তারপরে আমি আপনাদের সাথে এই যে রিলেটিভ প্রোনাউনের সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ এই তিনটা কিভাবে ব্যবহার করবেন এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হয়েছিল। এবং সাথে সাথে আমরা দেখেছিলাম যে ব্যক্তিবাচক কোনো অ্যান্টিসিডেন্ট থাকলে তারপরে আমরা কিভাবে হু লিখবো, কিভাবে হুম লিখবো, কিভাবে হুজ লিখবো, এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। আজকে যে জিনিসটা মুখস্থ করে রাখবেন সেটা হচ্ছে বস্তু। দেখেন, বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি দ্যাট, হোয়াট, হুইচ। সাবজেক্ট পজিশনে দ্যাট, হোয়াট এবং হুইচ লেখা যায়। অবজেক্ট পজিশনেও দ্যাট, হোয়াট এবং হুইচ লেখা যায়। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই, ব্যক্তির ক্ষেত্রেও যদি দ্যাট, হোয়াট, হুইচ হয় এবং বস্তুর ক্ষেত্রেও যদি দ্যাট, হোয়াট, হুইচ হয়, তাহলে পার্থক্যটা কিভাবে বুঝবো? এই পার্থক্যটা মানে আহামরি খুব কঠিন হবে না। কারণ আপনি যদি বলেন ইউ আর লেজি, এই বাক্যে দেখেন ভার্বের সামনে ইউ থাকায় এটা ছিল সাবজেক্টিভ। আবার আপনি যদি বলেন আই নো ইউ, আমি তোমাকে চিনি, এই যে ভার্বের পরে ইউ থাকায় এটা অবজেক্ট। এখানে ইউ এর বাংলাটা কি হয়ে যাচ্ছে? তোমাকে। খেয়াল করেন। আর এইখানে ইউ এর বাংলা কি? তুমি। আপনি কিন্তু বলবেন না যে তোমাকে, তোমাকে হচ্ছে অলস, আর এখানে কিন্তু বলবেন না আমি তুমি চিনি, বরং আপনি এইখানে বলতেছেন ইউ এর বাংলা হলো তোমাকে, আর আপনি এই পাশে বলতেছেন ইউ এর বাংলা তুমি। তাহলে ইউ এর বাংলা তুমি হবে নাকি তোমাকে হবে, এটা ডিপেন্ড করতেছে কিসের উপর? অবস্থানের উপর। সিমিলারলি এই যে দ্যাট, হোয়াট এবং হুইচ যদি সাবজেক্ট পজিশনে থাকে বাংলা হবে যা, যেটি, যেগুলো। যদি এটা অবজেক্ট পজিশনে চলে যায় তখন বাংলা হয়ে যাবে যেটিকে, যেগুলোকে। ব্যক্তির ক্ষেত্রে পজেসিভে আপনি লিখেছিলেন হুজ। এবার বস্তুর ক্ষেত্রে লিখবেন অফ হোয়াট, অফ হুইচ, মানে হলো যেটির বা যেগুলোর। পলক খান স্যার, আপনার বাসা কই? বাবা, আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুর 1-এ। হ্যাঁ, মিরপুর 1-এ। তাহলে ইনশাল্লাহ এটা পারবেন। এইবার আসেন আমরা পরের অংশে চলে যাই। আমরা ব্যক্তিবাচক দেখেছিলাম, হ্যাঁ, এখন আমরা বস্তুবাচকটার ব্যবহারটা দেখব। হ্যাঁ, দেখেন, আমরা এখন বস্তুবাচক নাউনের জন্য ব্যবহৃত রিলেটিভ প্রোনাউনগুলোর ব্যবহার আমরা দেখব। তাহলে শর্ত হচ্ছে প্রথমে একটা বস্তুবাচক নাউন আমাদের থাকতে হবে। এই যে বস্তুবাচক যে নাউনটা আছে, হ্যাঁ, তার সাথে আমরা কিভাবে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে বাক্য লিখবো বা কমপ্লিট করব সেটা আমরা দেখি। ধরেন আপনার কোনো একটা সেন্টেন্সে বস্তুবাচক একটা নাউন পেয়ে গেছেন, এইটাকে বলা হবে অ্যান্টিসিডেন্ট। এবার এরপরে আপনি লিখতে পারবেন দ্যাট, হোয়াট এবং হুইচ। দ্যাট, হোয়াট এবং হুইচ। মজার ব্যাপার হচ্ছে গিয়ে অ্যান্টিসিডেন্টের পরে কখনোই হোয়াট বসে না, তাই আমি এটাকে কেটে দিয়ে রেখেছি। তবে বাংলাদেশের অনেক রাইটার আছেন, হ্যাঁ, বাংলাদেশের অনেক রাইটার আছেন যারা আবার বাংলাদেশের না অনেকে এই কাজটা করে থাকে, অ্যান্টিসিডেন্টের পরে হোয়াট লেখে। তাই আমি এটাকে লিখে হালকা করে কেটে দিয়েছি, দেখেন। তাহলে দেখেন এই যে দ্যাট, হোয়াট, হুইচ যদি এটা সাবজেক্টিভ হয়, আপনি যদি এটাকে সাবজেক্টিভ ধরে নেন তাহলে এরপরে লিখতে হবে ভার্ব। আর যদি আপনি এটাকে অবজেক্টিভ ধরে নেন তাহলে অ্যান্টিসিডেন্ট নয় এমন একটা সাবজেক্ট লিখে আপনাকে ভার্ব লিখতে হবে। ওকে, আমরা বলেছিলাম সাবজেক্টিভ হলে বাংলা হবে যা, যেটি অথবা যেগুলো। আর যদি অবজেক্টিভ হয় তাহলে বাংলাটা হবে যেটিকে অথবা যেগুলোকে। এরপরে আসতেছে সাবজেক্ট প্লাস আদার্স। মিরপুর কোথায়? আজ আপনি আমার বাসায় বেড়াতে আসবেন না, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি ডিটেলস অ্যাড্রেস দিয়ে দেবো আপনাকে। মিরপুর 1-এর জি ব্লকে থাকি বাবা, ঈদগাহ মাঠের পশ্চিম পাশে। আচ্ছা, তাহলে এতটুকু দেখলাম আমরা। এরপর আসতেছে অফ হোয়াট আর অফ হুইচ। হ্যাঁ, অফ হোয়াট, অফ হুইচ এটা হচ্ছে পজেসিভ হিসেবে কাজ করে। এর বাংলা হলো যেটির। আমি বাংলাটা উপরে লিখে দিই। হ্যাঁ, এগুলো কি হিসেবে কাজ করে? পজেসিভ হিসেবে কাজ করে। এদের বাংলা হচ্ছে যেটির অথবা যেগুলোর। এখন আমরা দেখব কিভাবে আমরা একটা বস্তুর পরে বাক্যটাকে বড় করতে পারি। ঠিক আছে, সেই বিষয়টা আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। স্যার, আপনার বই কি বের হয়েছে? না ভাই,
আমি তো বলেছিলাম জানুয়ারি মাসের শেষের দিকে পাবেন, ইনশাল্লাহ শেষের দিকে পাবেন, মানে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বইমেলা শুরু হচ্ছে, তো বইমেলাকে টার্গেট করছি আর কি ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আসেন আমরা এবার একটা বাক্য লিখি। এখন ধরেন আমি একটা বাক্য লিখলাম যে ইমাম bought a book, ইমাম একটা বই কিনেছিল। ইমাম ভাই, আপনারা দিয়ে উদাহরণ দিলাম, তাহলে দেখেন আমরা বাক্যটাকে এখানে শেষ করে দিতে পারতাম যে ইমাম ভাই একটা বই কিনেছিল, বাক্য এখানে শেষ। কিন্তু আমরা চাচ্ছি যে না, এটাকে আমরা বাক্য এখানে শেষ করব না, আমরা এই বাক্যটাকে আরেকটু বড় করব। তাহলে দেখেন আমরা কিন্তু বুঝতে পারতেছি বই হলো একটা ডেফিনেটলি কি জিনিস, ব্যক্তি না বস্তু। হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন বই হলো বস্তুবাচক নাউন। আমরা এটাকে বস্তুবাচক নাউন না বলে কি বলবো, অ্যান্টিসিডেন্ট বলবো। আমরা এটাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, অ্যান্টিসিডেন্ট। এবার দেখেন আমরা এই বাক্যটাকে কমপ্লিট কিভাবে করতে পারি। আমি বাক্যটা এখানে শেষ করে দিতে পারতাম যে ইমাম বড় বুক, ইমাম একটা বই কিনলো, রাহিমা খাতুন আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। এইবার দেখেন আমরা বাক্যটা সম্পর্কে আর একটু তথ্য দিতে পারি। আমরা এটাকে সাবজেক্ট ধরে নিতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্যাট, আমরা বলতে পারি উইচ, তবে আমরা এখানে হোয়াট লিখবো না, ঠিক আছে। অনেকে এখানে হোয়াট লেখে, যদি আপনার মনে চায় লিখেন, বাট আসলে সামনে অ্যান্টিসিডেন্ট থাকলে এরপরে হোয়াট না লেখাটাই বেটার, হ্যাঁ, লেখে না, নিয়ম নাই। তাহলে আমরা বলতে পারি দেখেন ইমাম বড় বুক, দ্যাট উইচ অর হোয়াট, এটা আমাদের সাবজেক্ট হয়ে গেছে। ইমাম ভাই একটা বই কিনলো যেটি, এবার আমরা একটা ভার্ব লিখবো, তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ উইচ ইজ প্রাইসি, যেটা দামি। প্রাইস মানে দাম, সাথে একটা ওয়াই লাগায় দেন, প্রাইসি মানে কি, যেটা দামি। তাহলে দেখেন আমরা এই অংশটাকে সাবজেক্ট ধরে নিয়েছিলাম। এইবার আমরা এই দ্যাট অথবা উইচ এখানে লিখতে পারি, তবে আমরা এটাকে অবজেক্ট ধরে নিচ্ছি। হ্যাঁ দেখেন অনেকে কিন্তু এখানে ওয়াটও লেখে, বাট আমি বারবার যেটা বললাম আর কি বাবা, আমরা এটাকে অবজেক্ট মানে সরি, আমরা এখানে ওয়ার্ডটাকে ধরবো না, কারণ অ্যান্টিসিডেন্ট থাকলে ওয়ার্ড বসে না। আমি এটাকে লিখে কেটে দিয়ে রাখছি আপনাদের জন্য। ধন্যবাদ বনি ভাই, আমাকে 1 কাপ চা খাওয়াচ্ছে। আল্লাহ বনি ভাইয়ের 70 কাপ জুস খাওয়াক, আপনারা আমিন বলে দিয়েন, আর তাকে কোল ভর্তি সন্তান দান করুক, ঘর ভর্তি বউ দেখ। হ্যাঁ, এই ঘর ভর্তি বউ মানে অনেক বউ না, যেই বউ ঘরে আসলে ঘর ভরা ভরা লাগে, যে মনে হয় না আমার শূন্য ঘর পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে বনি ভাই, খুশি হয়েন না আপনি আবার। তাহলে দেখেন ইমাম বড় বুক, ইমাম ভাই একটা বই কিনলো, উইচ ইজ প্রাইসি, যেটা দামি, দ্যাট ইজ প্রাইসি, যেটা দামি। হ্যাঁ, আপনাদেরকে আমি ক্লজ যখন আলোচনা করব তখন আবার বলবো দ্যাট এবং উইচ এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা আপনাদের না বুঝলেও হবে, না ধরলেও হবে। এখানে একটা ছোট্ট পার্থক্য আছে, রেস্ট্রিক্টেড আর নন রেস্ট্রিক্টেড এর বিষয়টা, এগুলো আমি বলছি না এখানে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন আমরা এটাকে সাবজেক্টিভ ধরেছিলাম, তো সাবজেক্ট হলে বাংলা কি হয়, বাংলা হয় যা অথবা যেটি। তাহলে ইমাম ভাই একটা বই কিনেছিল, যা বা যেটি হলো দামি। এইবার আমরা যেহেতু এটাকে সাবজেক্টিভ ধরলাম না, আমরা এটাকে কি ধরে নিলাম, প্রথমটা ছিল সাবজেক্টিভ, আমরা ধরে নিচ্ছি এটাকে অবজেক্টিভ। অবজেক্টিভ হলে বাংলা হয় যেটিকে, হ্যাঁ, অথবা যেগুলোকে। তাহলে যেটিকে মানে কি, যে বইটিকে, বইটিকে। এইবার আমরা এটাকে একটু বড় করি, যেটিকে। তা আমরা জানি যে দ্যাট হোয়াট হুইচ অবজেক্টিভ হলে অ্যান্টিসিডেন্ট নয়, আমরা একটা সাবজেক্ট নিতে হবে, অর্থাৎ এই বইটা না অন্য কেউ এই সাবজেক্টটা নিতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইমাম বড় বুক দ্যাট হি ওয়ান্টেড টু, আমরা বলতে পারি দ্যাট অর উইচ হি উইশড টু বাই, যেটা সে কেনার উইশ করেছিল ইন 1999। তাহলে আমরা কি বলতে পারি যে ইমাম ভাই একটা বই কিনেছিল যেটিকে, যেটিকে মানে কোনটাকে, ওই যে বইটাকে। হ্যাঁ, এইবার আপনাকে একটা অ্যান্টিসিডেন্ট নয় এমন সাবজেক্ট নিতে হবে। দেখেন এই যে হি কিন্তু বইরে বোঝাচ্ছে না, ইমাম ভাইকে বোঝাচ্ছে, তার মানে ভিন্ন একটা সাবজেক্ট। তাহলে আমরা বলতে পারি যেটাকে সে 1991 সাল থেকে কেনার জন্য উইশ করেছিল, ইচ্ছা পোষণ করেছিল। এইবার আমরা বলতে পারি অফ হোয়াট অথবা অফ উইচ। এই অফ হোয়াট বা অফ উইচ বাংলা কি রে বাবা, এটার বাংলা হলো যেটির। এটা কি আমাদের, এটা হলো আমাদের পজেসিভ। এই যেটির মানে কোনটির, বইটার। এইবার এই বইয়ের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত নাউন নেব।
আমরা বলতে পারি অফ হুইচ পেজেস, যেটার পৃষ্ঠাগুলো আর আর হোয়াইট সাদা, অথবা বলতে পারেন ইয়েলো, যেটার পৃষ্ঠাগুলো হচ্ছে হলুদ। আশা করি বুঝতে পারছেন। স্যার এই মাত্র একটা বইতে পড়লাম কিছু ইনডিফিনিট প্রোনাউন আর পিপল নাকি প্যাসিভ ভয়েসে ব্যবহার হয় না, এটা সত্যতা কতটুকু? হ্যাঁ কৌশিক, যেটা পড়ছেন এটা সত্য, হ্যাঁ এটা সত্য, এগুলো লেখার দরকার হয় না, ঠিক আছে। এইটা একবার দেখে নেন, দেখে নিয়ে আমি আপনাদেরকে একটা বাক্য দিই, আপনারা এই অনুযায়ী একটা বাক্য আমাকে লিখে দিবেন, ঠিক আছে। একটা স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দেওয়া লাগবে না, আপনারা তো পিডিএফটা পেয়ে যাবেন, মনের মধ্যে গেঁথে রাখেন, চোখের মধ্যে স্ক্রিনশট দিয়ে মাথায় ঢুকায় নেন। এবার আমি আপনাদেরকে একটা বাক্য দিচ্ছি, হ্যাঁ। তাহলে এখন আপনাদের কাজ হবে বস্তুবাচক নাউনের জন্য আরপি মানে রমনা পার্ক না, কিন্তু রিলেটিভ প্রোনাউন, এটা ব্যবহার করবেন। তাহলে আমি একটা বাক্য দিচ্ছি, ধরে নেন আমরা বললাম যে আই ওয়ান্ট দিস কার, আমি এই গাড়িটা চাই। তাহলে বুঝতেই পারতেছেন যে গাড়িটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট। এইবার আপনাদের কাজ হচ্ছে, আমি এখানে দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ড হিসেবে এই যে উইচ লিখে দিলাম। এখন আপনার পালা, আপনি এটাকে সাবজেক্টিভ ধরে বাক্যটাকে কমপ্লিট করবেন। আমি আবার লিখলাম দ্যাট অথবা উইচ, আপনি এটাকে অবজেক্টিভ ধরে বাক্যটাকে কমপ্লিট করবেন। এবার আমি এখানে লিখে দিলাম অফ হোয়াট, অফ উইচ, আপনি এটাকে পজেসিভ ধরে বাক্যটাকে কমপ্লিট করবেন। এবার আপনার পালা, কুইকলি আনসার করেন, কুইকলি লিখে দেন, দেখি কার কয়টা হয়। কেমন? দ্রুত লিখবেন। ওকে, তাহলে আসেন দেখেন, আমরা বলতে পারি আই ওয়ান্ট দিস কার, আমি এই গাড়িটা চাই। There was imported from জাপান, যেটাকে জাপান থেকে আমদানি করা হয়েছে। এই যে আমি এটারে সাবজেক্ট ধরে নিয়েছি বলেই এই জায়গাটাতে ভার্ব লিখতে পারলাম। এবার আমি ধরে নিচ্ছি যে দ্যাট বা উইচ এটা হলো অবজেক্ট, তাহলে আমার একটা ডিফারেন্ট সাবজেক্ট নিতে হবে। আমি বলতে পারি আই ওয়ান্ট দিস কার, আমি এই গাড়িটা চাই, যেটাকে ধরেন বাংলাদেশের একটা কোম্পানির নাম লিখলাম আকিজ গ্রুপ না আকিজ লিমিটেড, মনে ভাই আকিজ গ্রুপ। তাহলে আমি বলতে পারি দেখেন দ্যাট, যেটিকে আকিজ গ্রুপ। তাহলে দেখেন আমি কি করলাম, আমি এই যে অবজেক্ট নিয়েছি বললে ভিন্ন একটা সাবজেক্ট নিলাম, যেটা এই যে অ্যান্টিসিডেন্ট নয়, এর বাইরে একটা সাবজেক্ট নিলাম, যেটাকে আকিজ গ্রুপ হ্যাজ রিসেন্টলি imported in বাংলাদেশ, যেটাকে আকিজ গ্রুপ সাম্প্রতিককালে বাংলাদেশে ইম্পোর্ট করছে। যা সেটা বাক্য লিখতে হয় তাই লিখলাম, হ্যাঁ। অফ হুইচ, এইবার বলতে পারেন যেটার মানে কোনটা, যেটার গাড়িটা। আপনি বলতে পারেন যেটার আউটলুক, বাহিরের চেহারা মারাত্মক, ফ্যান্টাস্টিক, দেখলেই মানুষ ফিদা হয়ে যায়। তাহলে আমি বলতে পারি দেখেন অফ হুইচ আউটলুক, অথবা আপনি বলতে পারেন অফ হুইচ লুক, এই লুক মানে হচ্ছে সুরত। অফ হুইচ আউটার, এই আউটার লুক মানে আউটলুক। প্রাইস বললে অবশ্যই দুটার সাথে মিলবে না। তাহলে দেখেন এই যেটা নাউন চলে আসছে, ইজ ফ্যান্টাস্টিক। ওকে, আচ্ছা দেখেন এই ফ্যান্টাস্টিকের একটা সমার্থক শব্দ হচ্ছে ফ্যান্টাবুলাস, মাথায় রাখবেন। এই যে ফ্যান্টাস্টিক প্লাস ফ্যাবুলাস, এই দুটো মিলে একটা শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফ্যান্টাবুলাস, মানে অতিশয় চমৎকার, মারাত্মক, বিন্দাস, অসাধারণ, ঠিক আছে। এটাকে ইংরেজিতে বলা হয় ব্লেন্ডিং। বাংলায় যেমন আমরা সন্ধি বলি, তাই না, বিদ্যাযোগ আলয় বিদ্যালয়, ইংরেজিতে এটাকে বলা হয় ব্লেন্ডিং। ওয়ার্ড ফরমেশন একটা টেকনিক, সময় সুযোগ পাইলে আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা এবার চলে আসি বাবা, তাহলে আমি ধরে নিচ্ছি বস্তুবাচকটা পারবেন। এখানে আরেকটু কথা বলে রাখি আপনাদের। তো দেখেন আমরা বলেছিলাম ব্যক্তির জন্য কোনো রিলেটিভ অ্যাডভার্ব নাই, বস্তুর জন্য কোনো রিলেটিভ অ্যাডভার্ব নাই, তবে যদি স্থান পেয়ে যান, স্থানের জন্য বস্তুর যা যা লিখছেন ওই সবই লিখবেন। স্থানের জন্য এক্সট্রা ভাবে লিখবেন ওয়্যার, মানে যেইখানে। যদি সময় পান তাহলে বস্তুর জন্য যা লিখছেন সব লিখবেন, এক্সট্রা ভাবে লিখবেন কি ওয়েন। ওকে, একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে আমি। যেমন ধরে নেন আমরা যদি এরকম পাই যে স্থান
প্রকাশক নাউন। হ্যাঁ, আপনি যদি একটা স্থান প্রকাশক নাউন পান, যেমন ধরে নেন আপনি পেয়েছেন একটা অ্যান্টিসিডেন্ট, যে অ্যান্টিসিডেন্টটা স্থান প্রকাশ করছে, তাইলে আপনি এই অ্যান্টিসিডেন্টটাকে বস্তু ধরে দেখেন, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা বস্তুর সমতুল্য। যেহেতু এটা বস্তুর সমতুল্য, বস্তুর জন্য যেই তিনটারে ব্যবহার করছেন সেই তিনটা তো এখানে ব্যবহার করবেনই, এক্সট্রা ভাবে আপনাকে 4 নাম্বার একটা জিনিস ব্যবহার করতে দেওয়া হবে। তাহলে বস্তুর জন্য কি কি ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করতে পারি দ্যাট অথবা হুইচ। ওই যে বললাম হোয়াট ব্যবহার না করলে হবে ভার্ব প্লাস বাকি অংশ। আমরা এটাকে অবজেক্টিভ ধরলে লিখতে পারি দ্যাট অথবা হুইচ প্লাস, যদি আমরা এটাকে অবজেক্টিভ ধরি, এটাকে আমরা সাবজেক্টিভ ধরেছিলাম তাই ভার্ব নিয়েছি, অবজেক্টিভ ধরলে আমরা একটা ভিন্ন সাবজেক্ট লিখব। এই ভিন্ন সাবজেক্ট বলতে বোঝাচ্ছি অ্যান্টিসিডেন্ট নয় এমন সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস বাকি অংশ। আর আপনি যদি এখানে অফ হোয়াট অথবা অফ হুইচ কে আপনি নিয়ে আসেন, এটা তো বাবা হয়ে যাইতেছে কি পজেসিভ, তাহলে এখানে হচ্ছে সম্পর্কযুক্ত নাউন, কার সাথে? এই যে অ্যান্টিসিডেন্টের সাথে, প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। এর বাহিরে আপনি যে জিনিসটা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে স্থান, যেহেতু এখানে লিখতে পারবেন হোয়ার, এরপরে আপনার প্রয়োজনীয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। আসেন আমি আপনাদেরকে একটা বাক্য লিখে দেখাই দিচ্ছি। যেমন ধরেন আমি লিখলাম যে আই ওয়াজ বর্ন ইন দিনাজপুর। আমি দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলাম বা দিনাজপুরে জন্মগ্রহণ করেছি। এই যে দেখেন ভাই, দিনাজপুর কিন্তু একটা ব্যক্তি না, দিনাজপুর একটা স্থান, স্থানকে বস্তুর সমতুল্য ধরে নিব আমরা, ঠিক আছে। হোয়াট কোথায় লিখবেন ভাই? যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে হোয়াট লিখতে হয়। ওমর ফারুক ভাই একটা সুন্দর প্রশ্ন করছেন, মনে করাই দিন, এই প্রশ্নটা একদম শেষমেশ মনে করাই দিন ভাই। তাহলে দেখেন আই ওয়াজ বর্ন ইন দিনাজপুর, আমি দিনাজপুরে জন্মগ্রহণ করেছি। এই যে দেখেন দিনাজপুর কিন্তু আমার এখানে অ্যান্টিসিডেন্ট, এই দিনাজপুর হলো একটা স্থান। তাহলে আমি এখানে যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমি এটা লিখতে পারি দ্যাট মানে যেটি, যেটি মানে কোনটা? এই যে দিনাজপুর, I was born in Dinajpur, that is or an old town। অথবা বলতে পারি there is এই এতটুকু না বলে আমি বলতে পারি a beautiful district of বাংলাদেশ। এই যে দেখেন বস্তুর সমতুল্য ধরে নিয়েছি, আমি দ্যাট নিয়েছি। এইবার আমি দেখেন আবার দ্যাট লিখতে পারি, আমি এই দ্যাটটাকে ধরে নিয়েছিলাম সাবজেক্ট, তাই এরপরে নিয়েছি ভার্ব। আমি এই দ্যাটটাকে ধরে নেব অবজেক্ট। হ্যাঁ, তাহলে দেখেন আমি বলতে পারি আমি দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলাম, যেটিকে বা যে স্থানটিকে আই লাভ মোর দেন, ধরে নেন লিখলাম ঢাকা। তাহলে দেখেন আমি দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলাম বা করেছি, যেটাকে আমি ঢাকার চেয়ে বেশি পছন্দ করি। স্বাভাবিক, একজন মানুষের কাছে গ্রামের চাইতে মানে শহরের চাইতে গ্রাম বেশি ভালো লাগবে। এইবার দেখেন আমি বলতে পারি অফ হোয়াট, যেটির, অথবা অফ হুইচ। আই ওয়াজ বর্ন ইন দিনাজপুর, আমি দিনাজপুরে জন্মগ্রহণ করেছি। অফ হুইচ যেখানকার বা যেটির, যেটির মানে কোনটা? দিনাজপুরের। অফ হুইচ পিপল যেখানকার মানুষজন, আর কোয়াইট সিম্পল যেখানকার মানুষ বেশ সাধারণ, অ্যান্ড অ্যাফেবল এবং অমায়িক। এইবার আমি বলতে পারি হোয়ার যেখানে, এই যেখানে মানে কোনখানে? দিনাজপুরে। এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এরপরে আমার একটা ভিন্ন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লিখতে হবে। তাহলে আই ওয়াজ বর্ন ইন দিনাজপুর, এখানে আমি লিখতে পারি হোয়ার মাই 2 younger brothers were also born, যেখানে আমার দুজন ছোট ভাইও জন্মগ্রহণ করেছে। এই যে দেখেন কাজ হয়ে গেছে। আর যদি এখানে সময় হতো যে আই ওয়াজ বর্ন ইন 1989, আমি 1989 সালে জন্মগ্রহণ করেছিলাম, এইবার এটাকে আমি দ্যাট হোয়াট হুইচ সব লিখতে পারতাম, এক্সট্রা হবে এখানে হয় না লিখে জাস্ট আমাকে ওয়েন লিখতে হতো তখন। ওকে, দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা যেই জিনিসটাকে অনেক সময় বুঝতে পারি না, তাহলে এগুলো আমরা পড়ে নিব। আচ্ছা, আমাদের ওমর ফারুক ভাই জিজ্ঞেস করলো যে স্যার তাহলে আমরা এই যে হোয়াট শব্দটাকে কোথায় ব্যবহার করব? চমৎকার কথা বলছেন। দেখেন আমি বলতে পারি আই
বট আ বুক, আমি একটা বই কিনেছিলাম, which was informative। আচ্ছা, এইখানে দেখেন এই যে whichটা কিন্তু কারে বোঝাইতেছে? বইরে বোঝাইতেছে। দেখেন ভাই, এইখানে দেখেন, এই যে দেখেন অ্যান্টিসিডেন্ট আছে। ওমর ফারুক খেয়াল করেন, মারাত্মক একটা কোয়েশ্চেন করছেন। দুর্ভাগ্যের বিষয় আমাদের অনেক সময় আমরা এটা অনেকে জানিও না, নিজের খুব হায়ার লেভেলের স্মার্ট স্টুডেন্ট মনে করি আমরা, আবার অনেকে অনেক সময় এই জিনিসটা জানিও না। চমৎকার প্রশ্ন করেছেন। তাহলে দেখেন, আমি যদি এখানে বলি আই বট আ বুক, যেটা ছিল আমি এটা আবার উল্লেখই করব না। যদি উল্লেখ না থাকে, আই বট হোয়াট ওয়াজ ইনফরমেটিভ, অর্থাৎ যেটা ইনফরমেটিভ ছিল আমি সেইটা কিনেছিলাম। এই যে দেখেন, এই জায়গাটাতে আপনি হোয়াট লিখতে পারবেন। অ্যান্টিসিডেন্ট থাকলে হোয়াট কখনোই আসে নাই, আসেনি, আসবেও না। ওকে, দিস ইজ দ্য ফ্যাক্ট। বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? নাউন ক্লজ মনে হয়, হ্যাঁ নাউন ক্লজ ভাই। হ্যাঁ, আমি এখানে টিটা লিখতে ভুলে গেছি, সরি। এই যে টি হবে একটা, হ্যাঁ। যেমন দেখেন, আমি আরেকটা বাক্য লিখি, ধরে নেন she gave me a pen which was extra in her bag। এই যে দেখেন, she gave me a pen, সে আমাকে একটা কলম দিয়েছিল। এই কলমটা হলো আমার এই জায়গাটাতে অ্যান্টিসিডেন্ট। এই which বলতে মূলত কলমটারই বুঝাইতেছে। কিন্তু যদি এটা এরকম থাকে, she gave me what was extra in her bag, এই যে দাদা, এই জায়গাটাতে দেখেন হোয়াট আইসা পড়ছে। হোয়াট কারে বুঝাইতেছে আমরা জানি না, তার মানে অ্যান্টিসিডেন্ট না থাকলে সেক্ষেত্রে আপনি হোয়াট লিখবেন। ওমর ফারুক ভাই বলছেন এখন ক্লিয়ার, ধন্যবাদ ভাই। এখন আরো বেশি ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ। আশা করি এই 4টা উদাহরণ দেখা আপনি হোয়াট লিখবেন নাকি দ্যাট বা উইচ লিখবেন সেটা জন্মের মতো ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের এতটুকু হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা পারবো। এইবার আমরা যে ব্যবহারটা দেখবো সেটা হচ্ছে অ্যাজ দো, অ্যাজ ইফ। আমরা অনেকে মনে করি যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এটার বাংলা হচ্ছে যেন। ভাই, এটার বাংলা যেন না, এটার বাংলা হচ্ছে এমন ডট 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 যেন। ঠিক আছে, এটার বাংলা হচ্ছে এমন ডট 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 যেন। আমি আপনাদেরকে একটু লিখে দেখাই। তাহলে এখন আমরা যেই গ্রামাটিক্যাল ইস্যুসটা দেখব, এটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। বাংলা হলো এমন যেন। অ্যাজ দো অ্যাজ ইফ বাংলা হচ্ছে এমন যেন। দেখেন, এটার কিন্তু মডার্ন ইংলিশের ডিফারেন্ট ইউজ আছে, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা মডার্ন ইংলিশের ইউজে যাচ্ছি না, আমরা আমাদের ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী বিষয়টা দেখব। আপনি যেটা মাথায় রাখবেন, অ্যাজ দো অ্যাজ ইফের ক্ষেত্রে দুটো স্ট্রাকচার আপনাকে মেনটেন করতে হবে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। যদি দেখেন এর সামনে প্রেজেন্ট টেন্স আছে, আমি কিন্তু বলি নাই প্রেজেন্ট ইনডিফিনিট নাকি কন্টিনিউয়াস, প্রেজেন্টের যে কোনো টেন্স এটার সামনে থাকতে পারে, যেটাই থাকুক, থাকলে এক্ষেত্রে আপনাকে দুটো নিয়ম ফলো করতে দেয়া হবে। আপনি এখানে যেই কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি লিখতে পারবেন সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স। অবশ্যই এটাকে আপনি এভাবে বলতে পারেন যে পাস্ট ইনডেফিনিট, বা এটাকে আপনি এইভাবেও লিখতে পারবেন। কিভাবে লিখতে পারবেন? সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস কমপ্লিমেন্ট। এখন কেউ যদি আপনারা প্রশ্ন করে যে ভাইয়া কমপ্লিমেন্ট আবার কি, তার আগে আমি আপনাদেরকে এখানে একটু দেখাই দেই। আমি পাশে লিখছি অবজেক্ট
এই পাশে লিখতেছি কমপ্লিমেন্ট। এগুলো আপনাদের সাথে এর আগে ব্যাখ্যা করেছি আমি, হ্যাঁ, প্রথম ক্লাসের দিকে ব্যাখ্যা করেছি। যেমন আপনি যদি বলেন রানা টেক্স টি, রানা চা খায় বা রানা চা পান করে, তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে রানা হলো সাবজেক্ট, টেক্স হচ্ছে ভার্ব, টি হলো কি অবজেক্ট। কেন? কারণ এই বাক্যে রানা মানেই চা আর চা মানেই রানা, এক নয়, আলাদা। কিন্তু আমি যদি এইভাবে লিখতাম যে রানা লুকস স্ট্রং, রানাকে শক্তিশালী দেখায়, রানা লুকস স্ট্রং, রানাকে শক্তিশালী দেখায়। আবার বলেন না যে রানাকে শক্তিশালা দেখায়। অনেকে চিন্তা করবে রানা যেহেতু বেডা মানুষ, ও আবার শালী হবে কেমনে, তাহলে রানাকে শক্তিশালা দেখায়। না রে বাবা, আমরা ছেলে মানুষরাও শালী হইতে পারি যদি সামনে একটা শক্তি থাকে আর কি। এই বাক্যে দেখেন, যিনি রানা তিনি স্ট্রং, যিনি স্ট্রং তিনি রানা। এই যে আগেরটা পরেরটা যখন এক হয়, তখন পরের অংশটাকে আমরা কি বলেছিলাম, বলা হয় কমপ্লিমেন্ট বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। অলরেডি এগুলো আপনাদের সাথে আলোচনা করা হয়ে গেছে। তখন এই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। মনে আছে না বাবা? তাহলে মাথায় রাখবো আমরা অ্যাজ দো অ্যাজ ইফ, আমরা মাথায় রাখবো অ্যাজ দো এবং অ্যাজ ইফ। হ্যাঁ, এক্ষেত্রে সামনের অংশে প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশে আমরা পাস্ট ইনডিফিনিট লিখতে পারি। এটা অবশ্য পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট ভি টু প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট বা আদার্স লিখতে পারি বা এক্সটেনশন লিখতে পারি, অথবা সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস কমপ্লিমেন্ট, এইটাও আমরা লিখতে পারি। এইবার দেখেন 2 নাম্বার স্ট্রাকচার, যেটা যদি সামনে পাস্ট টেন্স চলে আসে, হ্যাঁ, অ্যাজ দো অ্যাজ ইফ এর পরে আমি ডট ডট দিয়ে রাখলাম, এক্ষেত্রে 2টা স্ট্রাকচার হইতে পারে। সেক্ষেত্রে পরের অংশে আপনি বানায় ফেলতে পারবেন পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস আদার্স, অর্থাৎ পাস্ট পারফেক্ট বা সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস কমপ্লিমেন্ট। এই বিষয়টা নিয়ে বাংলাদেশে একটা মারাত্মক প্রচলিত ভুল রুল দেয়া আছে। ওমর ফারুক বলতে, স্যার আমরা মডার্ন ইংলিশ ওয়াইজ লিখতে পারবো না। হ্যাঁ ভাই, ওমর ফারুক ভাই, মডার্ন ইংলিশ ওয়াইজ আপনি লিখতে পারবেন। মডার্ন ইংলিশে আপনি দেখবেন সামনেও প্রেজেন্ট টেন্স, পরেও প্রেজেন্ট টেন্স দেয়া। এখন সমস্যাটা কোন জায়গায় জানেন? সামনে প্রেজেন্ট, পরে প্রেজেন্ট দেয়া থাকতে পারে। এখন সমস্যাটা হচ্ছে কি, আমাদের খাতা যারা কাটবেন তারা মূলত ওই যে ট্র্যাডিশনাল গ্রামারটাকেই ফলো করে ভাই। ওকে, আমাদের বাংলাদেশে তো মডার্ন ইংলিশ ওইভাবে প্রচলিত না। সো আপনি ট্র্যাডিশনাল গ্রামার যেটাকে তারা ফলো করে, ট্র্যাডিশনাল গ্রামার তো রং না, কিন্তু ট্র্যাডিশনাল গ্রামারে তো চেঞ্জ আসছে ভাই। ঠিক আছে, এটা তারা অনেকে ধরে নাই, এখনো ধরতে পারে নাই। আমি নিজেও হয়তো বাবা, আমরা যারা বাংলাদেশে পড়াচ্ছি আমরাও শতভাগ ট্র্যাডিশনাল গ্রামার থেকে বের হয়ে আসতে পারি নাই, এই আর কি। হ্যাঁ, তাহলে আসেন আমরা এবার একটু উদাহরণ দেই, উদাহরণ দিলেই বোঝা যাবে ইনশাল্লাহ। তো বাংলাদেশে প্রচলিত, সবচেয়ে বেশি প্রচলিত যেই মানে লাইনটা দেয়া থাকে আর কি, সেটা হচ্ছে সে এমন ভান করে যেন সে সবকিছুই জানে, তাই না? আচ্ছা, এটার বাংলা হচ্ছে এমন যেন। তাহলে আপনি বলতে পারেন যে she looks at me, অথবা এভাবে বলতে পারেন যে she is looking at me with red eyes, সে আমার দিকে এমন ভাবে চোখ রাঙাচ্ছে। রেড আইস মানে আবার ভাইবেন না যে মনে হয় ঠোঁটে লিপস্টিক দিতে গিয়ে চোখে লিপস্টিক দিয়ে দিছে, না। রেড আইস মানে হচ্ছে চোখ পাকানো। সে আমার দিকে এমন ভাবে চোখ পাকাচ্ছে, অ্যাজ ইফ। মাথায় রাখবেন, এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো দিয়ে মূলত আমরা যা বোঝাই, মানে যা বলি তার থেকে উল্টাটা বোঝাই। যেমন আপনি একজনকে বলতেছেন, বেটা এমন ভাব নিচ্ছিস যেন সব জানিস, আসলে ওরা কি বুঝাইলেন যে বেটা তুই কিছুই জানোস না। আবার আপনি বলতেছেন এমন ভাব নিচ্ছে জানো সে আমারে মানে মানে মেরে ফেলবে এখানে, অথচ আমারে মারার তার যোগ্যতা নাই। তার মানে আমরা মূলত যেটা বলি তা না, মানে সেটা না বুঝায় যদি ডিফারেন্ট কিছু বোঝাতে চাই বা কটাক্ষ করতে চাই, সেক্ষেত্রে আমরা সাধারণত অ্যাজ দো বা অ্যাজ ইফ ব্যবহার করি। তাহলে দেখেন, এই যে শি ইজ লুকিং অ্যাট মি, শি ইজ লুকিং অ্যাট মি উইথ রেড আইস, বুঝতেই পারতেছেন এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমরা স্পেসিফিক করে বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা পরে কি লিখবো? এই যে আমরা পরে লিখতে পারি অ্যাজ ইফ। মন চাইলে আপনি অ্যাজ দো লিখতে পারেন, এটা আপনার ব্যাপার, কোনো সমস্যা নাই। অ্যাজ ইফ কি বলতে পারি? শি এইট, আমরা অনেকে অ্যাট বলি, উচ্চারণ হচ্ছে এইট। শি এইট মি আপ
সে আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন সে আমার খাইয়ে ফেলাবে। হ্যাঁ, এইটা মানে গিলে খেয়ে ফেলা বা খেয়ে ফেলা। এখানে খেয়ে ফেলা বলতে মানে গিল্লা খায়া ফেলা বুঝাইতেছি না, মানে সে আমার সাইজ করে ফেলাবে, পিটাবে, শাসন করবে, এরকম বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা চাইলে এটাকে এভাবে বলতে পারতাম, সে আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন she were my superior, যেন সে আমার সুপেরিয়র বা সিনিয়র, অথবা she were my elder sister, সে আমার দিকে এমন ভাবে চোখ রাঙাচ্ছে যেন সে আমার বড় বোন। আসলে বোন টোন কিছু না, খালা না, ভাগ্নি না, কিছু না। এই যে দেখেন, সে মানেই হচ্ছে আমার বড় বোন, আমার বড় বোন মানেই সে। বুঝতে পারতেছেন তো বিষয়টা? এইভাবেই তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে এইখানে ভাই বাংলাদেশে একটা প্রচলিত রুল আছে। আপনারা আমার ছোটবেলা থেকে একটা ভয়ঙ্কর মিথ্যা বাজে একটা বানোয়াট রুল শেখানো হয়েছে। রুলটা কি জানেন? আমাদেরকে বলা হয়েছে ছোটবেলা থেকে, আমি নাম বলবো না, অনেক বই আপনারা পেয়েছেন, যে অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পরে যদি ব্র্যাকেটে বি ভার্ব থাকে তাহলে ওয়ার লিখতে হয়। আল্লাহ জানে ওনারা এই রুল কোন জায়গায় পাইছে, আল্লাহ মালুম। এটা কিন্তু শতভাগ সঠিক রুল না। আসেন কিভাবে সঠিক না আমরা একটু দেখা নেই। এই যে যেমন দেখেন, আমি এই সেন্টেন্সটাকেই যদি পাস্ট টেন্সে নিয়ে যাই, যে শি ওয়াজ লুকিং অ্যাট মি উইথ রেড আইজ, সে আমার দিকে চোখ লাল করে তাকালো বা চোখ পাকিয়ে তাকালো। তার মানে দেখেন আগে ছিল এটা প্রেজেন্ট টেন্স, এখন এটা কি হয়ে গেছে বাবা, পাস্ট কন্টিনিউয়াস। তার মানে পাস্ট টেন্স থাকলে পরের অংশে আমাকে কিভাবে লিখতে হবে? আসেন আমি একটু ওইভাবে লিখি। এই যে এবার আমি একটা ডিফারেন্ট কালার ব্যবহার করি, ধরে নেন এই কালারটাই ব্যবহার করলাম। তাহলে সে আমার দিকে এমন ভাবে চোখ রাঙাচ্ছিল যেন, এইখানে লিখেছিলাম V2, তাহলে আমার এখানে কি হবে, she had eaten me up, সে আমার দিকে এমন ভাবে চোখ রাঙাচ্ছিল যেন সে আমার খাইয়ে ফেলবে, হ্যাঁ, মেরেই ফেলবে। বা আমরা কি করতে পারি, এটাকে পাস্ট পারফেক্টেই নিতে পারি, তখন এই যে দেখেন বি ভার্ব হিসেবে। তাহলে আমি কি বলতে পারি, she had been my elder sister, সে আমার দিকে এমন ভাবে চোখ রাঙাচ্ছিল যেন সে আমার বড় বোন। ধরেন আমার ছোট বোনই আমার দিকে এভাবে চোখ পাকাচ্ছিল, তখন আমি বললাম ও আমার দিকে এমন ভাবে চোখ পাকাচ্ছিল যেন ওই আমার বড় বোন, আমি ওর ছোট ভাই। তাহলে এবার খেয়াল করেন তো ভাই, এই যে আপনারা আমার ছোটবেলা থেকে এক আজীব রুল শেখানো হলো যে অ্যাজ দো অ্যাজ ইফ এর পরে ব্র্যাকেটে বি থাকলেই ওয়ার হয়, এইটা কি শতভাগ ঠিক না। কারণ এই জায়গাটাতে যদি ব্র্যাকেটে বি দেয়া থাকতো, আপনি এই জায়গাটাতে ওয়ার লিখতে পারতেন না, আপনাকে হ্যাড বিন লিখতে হইতো, কারণ সামনে পাস্ট টেন্স আছে। হ্যাঁ, এই জায়গাটাতে যদি আপনাকে ব্র্যাকেটে বি দিয়ে রাখতো তাহলে আপনি ওয়ার লিখতেন। তাই ব্র্যাকেটে বি থাকলেই ওয়ার হয়, এই কথাটা অন্তত অ্যাজ দো অ্যাজ ইফ এর ক্ষেত্রে শতভাগ কারেক্ট না। আমি যতটুকু বলেছি বাবা, এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কুইকলি কমেন্ট করে জানান। আমি যতটুকু বললাম এতটুকু বোঝা গেছে কিনা একটু কমেন্ট করেন তো প্লিজ, কুইকলি কমেন্ট করবেন। হ্যাঁ, মুরব্বি কমেন্ট করতে হবে তো। আচ্ছা, ধন্যবাদ ওমর ফারুক ভাই, সৌরভ ভাই, সৈকত ভাই। আচ্ছা, যাক, মুরব্বি বলার পর এখন কমেন্ট করছেন, ধন্যবাদ ভাই। তাহলে অ্যাজ দো অ্যাজ ইফ শেষ, এবার আসতেছে সো দ্যাট মানে হচ্ছে যাতে বা যাতে করে। আসেন আমরা এবার একটু এই স্ট্রাকচারটা নিয়ে কথা বলি। সো দ্যাট, অবশ্য সো দ্যাট না লিখে আপনি আরেকটা জিনিস লিখতে পারবেন, আরেকটা এক্সপ্রেশন ব্যবহার করতে পারবেন, ইন অর্ডার দ্যাট, এর বাংলা হলো যাতে অথবা যাতে করে। এই যাতে মানে এই না যে কেউ কাউরে ধরে ঘাড়ের মধ্যে যাতা দিচ্ছে। আচ্ছা, তাহলে সো দ্যাটের ক্ষেত্রে দেখেন আমি ট্র্যাডিশনাল নিয়মটা লিখে দিচ্ছি, মডার্ন ইংলিশে বা স্পোকেন ইংলিশে দেখবেন এর মাঝে মাঝে ব্যত্যয় ঘটতেছে, ব্যতিক্রম ঘটতেছে। আচ্ছা, তাহলে আমরা যেটা মাথায় রাখবো, এই যে সো দ্যাট এর সামনে যদি থাকে প্রেজেন্ট টেন্স, আমি এখানে সাধারণত লিখে দিলাম, এটা 99% ক্ষেত্রে এই রুলটাই আমরা বাংলাদেশে দেখতে পাই। হ্যাঁ, বা ট্র্যাডিশনাল যারা পড়ায়, গ্রামার পড়ায়, তারা এটাই মূলত আমাদেরকে পড়ায়, দেখবেন সেটা হলো যদি সামনে প্রেজেন্ট টেন্স থাকে। আমি কিন্তু বলে নাই প্রেজেন্ট ইনডিফিনিট, এটা যে কোনো টেন্স হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো। এখন সামনে প্রেজেন্ট টেন্স থাকলে পরে আমরা সাধারণত সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে
প্লাস V1 প্লাস আদার্স লিখে থাকি। আর যদি সামনে পাস্ট টেন্স থাকে, পাস্টের যে কোনো টেন্স থাকতে পারে, সেক্ষেত্রে আমরা সাধারণত সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস খুড, ক্যানের পাস্ট ফর্ম তখন কুড বানায় ফেলি, মেয়ের পাস্ট ফর্ম আমরা তখন মাইট বানায় ফেলি, এরপরে V1 প্লাস আদার্স। এখন কেউ কেউ বলতে পারেন যে ভাইয়া এখানে ক্যান মেয়ে থাকলেও V1, কুড মাইট থাকলেও কি V1? হ্যাঁ, কারণ এগুলো তো মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয়। প্রয়োজন অনুযায়ী আপনার যদি প্রয়োজন হয় এখানে নটও বসতে পারে প্রয়োজন অনুসারে। আসলে আমরা কিছু বাক্য দেখি, ওকে। আর এটা চেনার উপায়, বের করার উপায়টা আমি শেখাই দিই আপনাদেরকে। এটা হচ্ছে গিয়ে আপনারা মাথায় রাখবেন, ভার্বকে হোয়াই বা কেন দিয়ে প্রশ্ন করলে, হ্যাঁ, কেন দিয়ে প্রশ্ন করলে উত্তরে আপনি এই সো দ্যাট লিখতে পারবেন। মারাত্মক দুর্দান্ত একটা টেকনিক, ঠিক আছে। এই টেকনিকটা আপনারা যখন আপনাদের ইংলিশের ফার্স্ট পার্ট প্যাসেজের আনসার গুলো লিখবেন তখন এটা কাজে লাগাতে পারবেন। যেমন আমি আপনাদেরকে প্যাসেজ পড়িয়েছিলাম দ্য প্যারটস টেইল। এই যে প্যারটস টেইলে যে আমরা লিখেছিলাম যে একটা খাঁচা বানানো হয়েছিল, আমরা যদি বলি কেন খাঁচা বানানো হয়েছিল, আপনি উত্তরে বলতে পারেন যাতে করে এই খাঁচার মধ্যে প্যারটটাকে পড়ানো যায়, শেখানো যায়, ঠিক আছে। কেন মিটিং বসানো হয়েছিল, যে আপনি বলবেন সো দ্যাট, যাতে করে একটা বুদ্ধি বের করা যায় কিভাবে এই পাখিটাকে শিক্ষিত করা যায়। তাহলে আপনি হোয়াই দিয়ে যে কোনো প্রশ্ন পেলেই সো দ্যাট দিয়ে আনসার করতে পারবেন। হ্যাঁ, আরো অনেক ওয়ে আছে আর কি। তাহলে আসেন আমরা একটু প্র্যাকটিক্যালি উদাহরণগুলো দেখে নেই। যেমন ধরেন আপনাকে একটা বাক্য দেয়া থাকলো এরকম যে উই আর লার্নিং ইংলিশ, সো দ্যাট, আমরা ইংরেজি শিখতেছি যাতে, এবার আপনাকে বললো কমপ্লিট করো। তাহলে এটা কমপ্লিট করা আপনার আমার কাছে কোনো ব্যাপারই না। কেন ব্যাপার না? কারণ আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা এই যে সাবজেক্ট ক্যান লিখবো। তাহলে আমরা ইংরেজি শিখতেছি কেন? যাতে আমরা বিদেশে যেতে পারি, সো দ্যাট উই ক্যান। তাহলে আপনি মেও লিখতে পারেন, উই মে গো অ্যাব্রোড। এখন অনেকে আমারে বলতে পারেন যে ভাইয়া গোর পরে কেন টু লিখলেন না? চমৎকার একটা কোয়েশ্চেন। ফজলে রাব্বি বলতেছেন স্যার ইংলিশ তো পারি না। এই ফজলে রাব্বি মজা নিয়েন না, আপনি মাশাআল্লাহ ভালো পারেন। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া এই অ্যাব্রোডের আগে কেন প্রেপোজিশন লিখলেন না? মাথায় রাখবেন এই অ্যাব্রোড শব্দটা হলো একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের পূর্বে প্রেপোজিশন বসে না। যেমন দেখবেন হেয়ার, দেয়ার, এগুলো কিন্তু অ্যাডভার্ব, এদের পূর্বে আমরা কখনোই প্রেপোজিশন লিখি না। যদি কোনো কারণে লিখেও ফেলেন সেক্ষেত্রে অ্যাডভার্বটা নাউন হয়ে যাবে। হ্যাঁ, তবে অ্যাডভার্বকে আমরা নাউন বানাবো না, অ্যাডভার্ব তো নিজেই অ্যাডভার্ব। এবার দেখেন এটাই যদি আমাদের পাস্ট টেন্সে থাকতো আমরা কি করতাম? এটা এভাবে থাকতে পারতো যে উই ওয়ার লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছিলাম। কেন শিখছিলাম? সো দ্যাট। আপনি চাইলে এখানে সো দ্যাট না লিখে ইন অর্ডার দ্যাট লিখতে পারবেন। হ্যাঁ, সো দ্যাট। এবার আপনাকে বললো বাক্যটা কমপ্লিট করো। আমরা ইংরেজি শিখতেছিলাম কেন? সো দ্যাট এইখানে লিখতে পারেন উই কুড আর উই মাইট গো অ্যাব্রোড। এবার অ্যাব্রোড না লিখে লন্ডন লিখলাম। হ্যাঁ, লন্ডন। এই লন্ডন লিখলে আবার টু লিখতে হবে। কেন? কারণ লন্ডন হচ্ছে নাউন, অ্যাব্রোডটা কি? অ্যাব্রোড হচ্ছে অ্যাডভার্ব। ওকে ডিয়ার? পারা যাবে ইনশাল্লাহ। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। আশা করি ইনশাল্লাহ এই জায়গাগুলোতে প্রশ্ন নাই। এরকম যে কোনো সেন্টেন্স থাকতে পারে। যেমন আপনি বলতে পারেন মাই ফাদার গোস টু নিউ মার্কেট এভরি ডে। আমার বাবা প্রতিদিন নিউ মার্কেটে যায়। কেন যায়? এই যে আপনি বলতে পারেন সো দ্যাট, যাতে হি ক্যান সেল দ্য ক্লোথস,
যাতে সে পোশাকগুলো বিক্রি করতে পারে। ধরে নেন আমার বাবা, হ্যাঁ ধরে নেন আমার বাবা একজন মানে পোশাক বিক্রেতা, তিনি নিউ মার্কেটে যায়। কেন যায়? এই জন্যই তো যাচ্ছে, যাতে করে সে পোশাক বিক্রি করতে পারে, যাওয়ার উদ্দেশ্য। ফরেইনের আগে টু ইউজ করা যায় কিনা? ভাই ফরেইন শব্দটা তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে টু ব্যবহার করা যাবে না আমার ফারুক ভাই। তবে ফরেইনের পরে যদি নাউন থাকে, যেমন সো দ্যাট উই ক্যান গো টু ফরেইন কান্ট্রিজ, তাহলে টু লিখতে পারবেন। আপনি গুডের আগে তো কখনো কখনো আপনি নর্মালি ওইভাবে ব্যবহার করবেন না, প্রেপোজিশন লিখবেন না। যেমন যদি বলেন গুড বয়, গুড ম্যান, গুড বাস, গুড ট্রাক, এরকম আর কি। হ্যাঁ, তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হলে সেটা আলাদা বিষয়। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা আমরা পারবো ইনশাল্লাহ। এবার সো ডট ডট দ্যাট, এটা মারাত্মক সহজ। এই সো দ্যাটের মতোই, তবে ওইখানে জাস্ট একটা সো ডট ডট দ্যাট আসবে। কেমন আসবে দেখেন, আপনি যদি এরকম দেখতে পান যে সো ডট 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 দ্যাট, এটার বাংলা আমরা এইভাবে পড়ে আসছি, এতই যে। এটা আমার মনে হয়, আমার বিশ্বাস আপনারা সবাই পড়ছেন, বিশেষ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময়। নিয়মটা হচ্ছে গিয়ে, যদি আপনি এইরকম পান, আপনি যদি এইরকম দেখতে পান যে ধরে নেন একটা সাবজেক্ট লেখা আছে, তারপরে আছে একটা ভার্ব, তারপরে থাকবে সো, এরপরে একটা অ্যাডজেক্টিভও থাকতে পারে, এরপরে একটা অ্যাডভার্বও থাকতে পারে। হ্যাঁ, তারপরে আমাদেরকে লিখতে হবে দ্যাট। এরপরে যে ঘটনাটা ঘটবে ভাই, আপনি এখানে দুটো স্টাইলে লিখতে পারবেন। কিভাবে? আপনি লিখতে পারবেন সাবজেক্ট ক্যান অথবা মেই প্লাস V1 প্লাস আদার্স। এখানে প্রয়োজন হলে নট যুক্ত হবে, অর্থাৎ এই ঘটনাটা তখনই ঘটাবেন যদি এটা সামনের অংশটাতে প্রেজেন্ট টেন্স থাকে। আর যদি সামনের অংশে পাস্ট টেন্স থাকে, তাহলে আপনি সাবজেক্ট প্লাস কুড অথবা মাইট প্লাস V1 প্লাস আদার্স লিখবেন। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে সাধারণত এইটা সামনের অংশে প্রেজেন্ট টেন্স থাকলে লিখি, আর এটা আমরা সামনের অংশে পাস্ট টেন্স থাকলে লিখি। আমি উদাহরণ দিই, দেখেন, এটা আমরা জনম জনম ব্যবহার করে আসছি ভাই। যেমন আপনারা সবচেয়ে বেশি যেটা পড়ছেন, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, তাই না? এরকম সবসময় পড়ে আসছেন। আমরা বলতে পারি দ্য রিডল is so complicated that, এই যে দেখেন দাদা, সো হইতেছে, দ্যাট হইতেছে, মাঝখানে কি বসতেছে? complicated, এই যে অ্যাডজেক্টিভ। the riddle is so complicated that, ধাঁধাটা এতই কঠিন যে, ওই cannot কে হয় এইভাবে একসাথে লাগায় লিখবেন, আর না হলে এইভাবে can't লিখবেন। হ্যাঁ, এইভাবে cannot লেখা যাবে না, so that we cannot solve it, sorry, so that না, so complicated that। আর এটা যদি এইভাবে থাকতো ভাই, the riddles or the riddle was so complicated that, ধাঁধাটা এতই কমপ্লিকেটেড ছিল যে, we could not, এটা আলাদা লেখা যায়, হ্যাঁ, ক্যানটের ক্ষেত্রে আমরা আলাদা লিখবো না, we could not solve it। ওকে, দিস ইজ দ্য ফ্যাক্ট। ইনশাল্লাহ পারবেন। এখন বলতে পারেন যে স্যার আপনি তো দুইটা জায়গাতে অ্যাডজেক্টিভ লিখলেন, একটা অ্যাডভার্ব লিখে দেখান। আমি অ্যাডভার্ব লিখেও দেখাচ্ছি, এই দেখেন, এটা অ্যাডজেক্টিভ। এবার ধরে নেন আমরা এইভাবে লিখতে পারি, he worked অথবা he ran so fast that, সে এত দ্রুত দৌড়েছিল যে, we could not cross or overtake him।
এই যে দেখেন একটা মানুষ এত জোরে দৌড়িয়েছিল যে সো এবং দ্যাট এর মাঝখানে ফার্স্ট হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। তার মানে ইনশাল্লাহ আমরা এতটুকু বুঝে ফেলাইছি। দেখেন আপনাদের এই অংশটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি প্রশ্ন থাকে বাবা আমারে আল্লাহর ওয়াস্তে বইলা ফেলান। এতটুকু অংশে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলে ফেলেন প্লিজ। নেক্সট ক্লাসে আমরা প্যাসেজে যাব কিন্তু, হ্যাঁ, এতটুকু অংশে প্রশ্ন থাকলে বলে ফেলেন। আচ্ছা আমরা আরেকটা বিষয় দেখি, যেমন দেখবেন আরেকটা বিষয় আসে, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই। এই হাই শব্দটা অনেক সময় থাকে অনেক সময় থাকে না। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, বাংলা কি ভাই? এখনই সময়। এখনই সময় অর্থাৎ কোনো একটা কাজ করার এখনই সময়। যদি আমরা এখন এই কাজটা না করি আমাদের এই কাজ করার আর কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই, বরং আমরা বিপদে পড়ে যেতে পারি, এটাই লাস্ট মুহূর্ত। এরকম বোঝাতে গেলে আমরা এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এই শব্দটা বা এই ফ্রেজটা ব্যবহার করি। তো এক্ষেত্রে দেখেন এটার স্ট্রাকচারটা খুব ইন্টারেস্টিং স্ট্রাকচার। আপনি যদি এরকম দেখেন যে ইট ইজ হাই, হ্যাঁ, হাই শব্দটা থাকতেও পারে নাও থাকতে পারে, ইট ইজ হাই টাইম, এর পরের অংশে দুই রকমের ঘটনা ঘটতে পারে। এর পরের অংশটাতে দুটো ঘটনা ঘটতে পারে। এক নাম্বার, যদি এরপরে আপনি দেখেন যে সাবজেক্ট রয়ে গেছে বাবা, তাহলে লিখবেন V2 প্লাস আদার্স, মানে বাকি অংশ। আর যদি দেখেন যে না সাবজেক্ট নাই, তাহলে আপনাকে লিখতে হবে ইনফিনিটিভ 2 প্লাস V1 প্লাস আদার্স। আমরা এক্সাম্পল দিই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এখন আপনি বলতে পারেন, এই যে আমরা এক্সাম্পল দিচ্ছি, মনে আছে না ভিজ এক্সাম্পলের সমার্থক শব্দ? এই যে আপনি বলতে পারেন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম উই ওয়ার্কড ফর দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার কান্ট্রি। অর্থাৎ দেশের মঙ্গলের জন্য কাজ করার আমাদের এখনই সময়। অর্থাৎ এখন যদি আমরা কাজ না করি তাহলে আর দেশের মঙ্গল করতে পারবো না, আমাদের দেশ পিছায় যাবে। এই যে দেখেন ইট ইজ টাইমের পরে আপনি দেখতে পাচ্ছেন একটা সাবজেক্ট চলে আসছে, তাই আমরা এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম লিখলাম। তাহলে ঘটনাটা ঘটতেছে, এরপরে সাবজেক্ট চলে আসলে আমাদেরকে ভার্বের 2 নাম্বার ফর্ম লিখতে হয়। কিন্তু বাক্যটা যদি এরকম থাকে যে ইট ইজ হাই টাইম, এবার ধরে নেন সাবজেক্ট নাই, তাহলে ওয়ার্ক না লিখে আমরা লিখতাম টু ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার কান্ট্রি। দুটো বাক্যের বাংলা অর্থই এক, যে আমাদের দেশের মঙ্গলের জন্য কাজ করার এখনই সময়। পার্থক্যটা কি রে বাবা? পার্থক্যটা খুব সূক্ষ্ম। পার্থক্যটা কি? এখানে ইট ইজ হাই টাইম আছে, উপরেও হাই টাইম ছিল, জাস্ট এখানে সাবজেক্ট থাকার কারণে আমরা লিখলাম ভার্বের 2 নাম্বার ফর্ম, আর এখানে সাবজেক্ট না থাকার কারণে আমরা লিখলাম 2 প্লাস V1 মানে ইনফিনিটিভ ফর্ম। দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল না ভাই, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল না ভাইজান, হ্যাঁ, এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল না। আচ্ছা আপনাদেরকে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস করানো হয়েছিল? একটু কুইকলি কমেন্ট করেন তো। আপনাদের এই গ্রুপে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস নিয়েছিলাম? একটু কুইকলি কমেন্ট করেন তো বাবা। মিনিং এর কোনো চেঞ্জ হয় না? না মিনিং চেঞ্জ হয় না। স্যার, হ্যাঁ ফজলে রাব্বি ভাই ঠিক আছে, আমি নিজেও চেক করলাম। হ্যাঁ এই যে আপনাদের এই ব্যাচে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস নেওয়া হয়েছিল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সৈকত ভাই বলতেছেন না, কি বলেন ভাই? আচ্ছা মাশাআল্লাহ, তাহলে আমরা পারবো। তাহলে আমরা পারবো।
আচ্ছা, নট অনলি বাট অলসো দেখেছিলাম, আইদার অর নাইদার নর ইত্যাদি বিষয় দেখেছিলাম আমরা। আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারে স্পেশাল ফ্রেজ নামে একটা টপিক আছে, নাম শুনেছেন? আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারে স্পেশাল ফ্রেজ নামে একটা টপিক আছে, নাম শুনেছেন কিনা জানি না। আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সের সাথে ওইটারও একটা সম্পর্ক আছে। তাহলে আমরা একটা কাজ করি, নেক্সট ক্লাসটাতে ওই টপিকটা শেষ করাই দেই, দিয়ে আমি আপনাদের একসাথে 3টা টপিকের একটা এক্সাম নিয়ে নেই, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি ওই টপিকটা শেষ করাই দিয়ে আপনাদের একসাথে 3টা টপিকের এক্সাম নিয়ে নেব। টপিকগুলো কি কি? একটা হচ্ছে গিয়ে রাইট ফর্মস অফ ভার্ব, 2 নাম্বার কমপ্লিটিং সেন্টেন্স, এই যে একটা কমপ্লিটিং সেন্টেন্স, আর একটা হচ্ছে স্পেশাল ফ্রেজ। 3টা একসাথে করে আমি আপনাদের এক্সাম নিয়ে নেব ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের হচ্ছে আজকে কমপ্লিটিং সেন্টেন্সের লাস্ট পার্টটা। এছাড়াও আমরা যখন স্পেশাল ফ্রেজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা আরও 2-একটা টপিক নিয়ে যখন কথা বলবো, আপনাদের বাকি অংশগুলো কভার হয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা স্পেশাল ফ্রেজ শেষ করব, দেন আপনাদের সাথে 3টা টপিকের এক্সাম নেওয়া হবে। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।